শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে অবসান হয় প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের। সংকটময় মুহূর্তে ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় নোবেল জয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন করে আশার আলো জাগে দেশবাসীর মনে। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। এই এক বছরে জন আকাঙ্ক্ষার কতটা বাস্তবায়ন করতে পেরেছে সরকার, তা নিয়ে চলছে আলোচনা, সমালোচনা, চলছে চুলচেরা বিশ্লেষণ। গণঅভ্যুত্থান কতটা সফলভাবে রাষ্ট্রের পরিবর্তনে ভূমিকা রাখতে পেরেছে তাও হিসেব করছেন অনেকে, হিসেব করছেন রাজনৈতিক নেতারাও। এই এক বছরে অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। হেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। রাশেদ ভাই, আপনাকে অনেক অভিনন্দন সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি জয়নুল আবেদিন। বলছিলাম অন্তর্বর্তী সরকারের এক বছর। আমি প্রথমে একটু যেতে চাই রাশেদ খানের কাছে, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। রাশেদ খান, যদি বলি গত এক বছর অন্তর্বর্তী সরকারের এক বছর অতিবাহিত হলো গত ৮ আগস্ট, যদি এই সরকারের সবচেয়ে বড় সফলতার কথা যদি আপনাকে বলতে বলা হয়, আপনি কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার মনে হয় যে সফলতা বলার আগে আসলে ব্যর্থতা আগে বলা উচিত। জি, দেখেন, এই সরকার এক বছরে আমরা তার কাছ থেকে যে ধরনের প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশার 10 ভাগও আসলে পূরণ করতে পারেনি। যেহেতু আসলে ব্যর্থতার পাল্লা ভারী, এজন্য আমি আগে কোন কোন বিষয়ে যদি আমাকে উল্লেখ করেন। হ্যাঁ, এজন্য আমি আগে আসলে ব্যর্থতা দিয়ে শুরু করতে চাই। আজকে আমার দেশ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টা, যারা আওয়ামী লীগ আমলের যে সকল সুবিধাভোগী কর্মকর্তা ছিল, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এবং সেখানে উপদেষ্টাদের নাম বলে নাই, কিন্তু কোন কোন মিনিস্ট্রি সেটা কিন্তু বলেছে। তার মানে কি? তার মানে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে অনেকে বিপ্লব বলছে, যদিও এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের পরে হাসিনা যেমনিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক হাসিনা এই 16 বছরে যে ফ্যাসিস্ট ব্যবস্থা বাংলাদেশে কায়েম করেছিল, সেটাকেও দেশ থেকে বিতাড়িত করা দরকার ছিল। কিন্তু এই সচিবালয়ে এই সরকার যেহেতু আওয়ামী লীগ পেলে পুষে বড় করতেছে, হাসিনা তো বড় করেছে, বাকি দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন, যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানালো, ওই ডিসি এসপিদের কোনো শাস্তি দেওয়া হয়নি, বরং যারা আওয়ামী লীগের সময় সুবিধা পেয়েছে তারা এই সরকারের আমলেও সুবিধাভোগী। এবং যারা জামাত বিএনপি তকমা দিয়ে আওয়ামী লীগের আমলে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে এই সরকার আরও বেশি বঞ্চিত করেছে। এর কারণটা কি? সরকারের উপদেষ্টারা মনে করলো যে যারা আসলে জামাত বিএনপির সমর্থক বা যাদেরকে এই তকমা দিয়ে বঞ্চিত করা হয়েছে, আমরা যদি তাদেরকে একযোগে প্রমোশন দিই তাহলে তারা আমাদের কথা শুনবে না, তারা জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে। এই আশা ভরসার জায়গা থেকে তারা তাদেরকে প্রমোশন দিল না এবং মনে করলো যে যারা আওয়ামী লীগের, এরা তো এখন ভয়ে আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনিভাবে ভয়ে আছে, এরাও ভয়ের মধ্যে আছে, সুতরাং এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে। সুতরাং বিভিন্ন সচিবকে ওই একই দপ্তরে রেখে দেওয়া হয়েছে এবং এক জায়গা থেকে এনে আরেক জায়গায় বসানো হয়েছে। তো এই কাজগুলো এই সরকার করেছে, অর্থাৎ সচিবালয় করানোর উদ্দেশ্যে আওয়ামী লীগের লোকদের রাখা হয়েছে। এক্স্যাক্টলি ভয় দেখিয়ে। তাহলে তো একটা টেকনিক ছিল, ভালো টেকনিক থাকুক আর যেটি থাকুক না কেন, মানে হাসিনা পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদী ব্যবস্থা, যেটা আসলে আমাদের দিল্লি পাঠানোর কথা ছিল, সেটা আসলে দিল্লি না পাঠিয়ে বরং এইখানে আরো বেশি সেই ব্যবস্থার প্রমোশন দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, দেখেন, যে পরিবার এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করেছে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, ওই পরিবারের একজনকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। দেখেন, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে যে সকল ডিসি এসপি ইউনো যারা কাজ করেছে, যারা ভোট চুরি করেছে,
যারা আসলে হাসিনাকে এই ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের জন্য সহযোগিতা করেছে, ওই ডিসি, এসপি, ইউনো তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি, বরং তাদের পানিশমেন্ট দেওয়া হয়েছে। এরপরে দেখেন এই যে পুলিশের যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে এত মানুষ হত্যা করলো, সেই পুলিশরা, বিজিবির অধিকাংশকে আসলে শাস্তি দেওয়া হয়নি, নামে মাত্র কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এইভাবে তো আসলে একটি দেশ কোনোভাবেই চলতে পারে না। আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা অন্তত যারা সরাসরি এই হত্যার সাথে জড়িত তাদেরকে শাস্তির মুখোমুখি করেন, তাদের নামে মামলা দায়ের করেন। সরকার বলে মামলা আপনারা করেন। দেখেন একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। এই গণহত্যার একটি মামলা করা সরকারের দায়িত্ব ছিল, কিন্তু সরকারের নিজ থেকে কোনো মামলা করেনি, যে কারণে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হয়েছে। যে অপরাধী না তার নামেও মামলা হয়েছে, যে অপরাধী তার নামে মামলা হয়নি, অর্থাৎ একটা মামলা বাণিজ্য হয়েছে, ঠিক মতন এই গণ অভ্যুত্থান পরে মামলা হয়নি। 2023 সালে আমরা দেখেছি যে আন্দোলনটা ছিল 28 অক্টোবর, সেই সময় বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ যে ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো ছিল, সেই দলগুলোর প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। এবং ওই সময় আপনি নিশ্চয়ই মনে আছে আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের মন্ত্রী ছিল, সে বলল যদি বিএনপির এই মানুষগুলোকে গ্রেপ্তার না করা হতো আপনারা কেউ ঘরে ঘুমাতে পারতেন, নির্বাচন করতে পারতেন। তার মানে কি? তার মানে এত মানুষকে তারা গ্রেপ্তার করলো এবং স্বীকার করলো যে এদেরকে বাইরে রাখলে নির্বাচন করা যেত না। সেই আওয়ামী লীগের যারা ডিসিশন মেকিংয়ে ছিল, আব্দুর রাজ্জাক তো অ্যারেস্ট হয়েছে, বাকিরা কোথায়? বাকি রাজ্জাকরা কোথায়? অনেকে পালিয়ে গেছে, অনেকে দেশে আছে, অনেকে বিভিন্নভাবে সরকারের প্রোটেকশন পাচ্ছে। এরপরে দেখেন এই যে নির্বাচনে যে সকল দামি এমপি, নিশিরাতের এমপি, মধ্যরাতের এমপি, সেই এমপিরা কোথায়? যদি আপনি সব মিলিয়ে আপনি যদি কেউ ডাবল এমপি হয় বা কেউ 3 বার এমপি হয়, তারপরে মোটামুটি 5 থেকে 600 জন মোটামুটি এই 3 আমলের এমপি। এর মধ্যে 100 জন এমপিকে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে হয়নি। আমি ধরলাম যে আরও 100 জন পালিয়ে গেছে দিল্লি, বাকি থাকে কতজন? 300 জন। যদি 500 হয়, এই 300 জন বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করছে এবং এদেরকে প্রোটেকশন দিচ্ছে কে? এই সরকারের কতিপয় উপদেষ্টা। এবং নাম এসেছে যে একজন উপদেষ্টার স্বামী, তিনি কিন্তু ওই নসরুল হামিদ বিপুর যে সম্পদ, সেটা প্রোটেকশন দিচ্ছে। আমার কথা না, এটা ইনকলাবের কথা। আর আজকে তো আমার দেশ বললই যে 4 জন উপদেষ্টা মিলে এই আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সচিবরা ছিল, ডিসিরা ছিল, এসপিরা ছিল, এদেরকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। তো এইভাবে তো চলতে পারে না। এবার আসি 10%, এবার শেষ। এবার আমি একটু বলি, যেটা অনেকগুলো ব্যর্থতার কথা বলেছেন, আপনি কি এমন একটা 16 বছর স্বৈর শাসনের পতনের পর বাংলাদেশের অর্থনীতি নিয়ে বলছেন যে বাংলাদেশের বৈদেশিক এক বছরে বৈদেশিক ঋণ পরিশোধ, মূল্যস্ফীতি কমে যাওয়া, যা 14% মূল্যস্ফীতি থেকে এখন 8%, এবং গভর্নর বলছেন 5% হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন। জুলাই সনদ তৈরি, 30 থেকে 35টি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে জুলাই ঘোষণাপত্র। সর্বশেষ যদি বলি নির্বাচনের ঘোষণা, এইগুলো কি আপনি সফলতা হিসেবে দেখেন কিনা? হ্যাঁ, এবার আসি আমি 10% যে সফলতা, তার মধ্যে অন্যতম হলো নির্বাচন। নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ তারা ঘোষণা করেছে, কিন্তু স্বেচ্ছায় করে নাই। এর জন্য আন্দোলন করা লেগেছে, এর জন্য সরকারের কথা বলা লেগেছে, বিভিন্নভাবে নেগোসিয়েশন করা লেগেছে, বিভিন্ন উপদেষ্টাকে বিভিন্নভাবে বোঝানো লেগেছে যে আপনারা যদি নির্বাচন না দেন তাহলে আপনাদের অবস্থা কিন্তু ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মতো হবে। জি, ধন্যবাদ। আমি একটু হেলাল ভাইয়ের কাছে যাই। আপনার সবচেয়ে বড় সফলতা, অর্থাৎ বেশি সফলতার কথা বলছে, সেটা হচ্ছে নির্বাচন ঘোষণা। হেলাল ভাই, আপনি এই 1 বছরের সফলতাকে কোনটাকে দেখবেন? নিশ্চয়ই বিএনপি নির্বাচনী ঘোষণা, নিশ্চয়ই বিএনপি খুশি। আসলে কি খুশি কিনা? বিএনপি কেন, সারা দেশের জনগণই খুশি। এই জন্য বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি বলেছেন, তিনি বলেছেন খুশি। তারপরে আপনাদের মঈন খান বলেছেন আপনাদের সফল হয়েছে, সফল হয়েছে এবং আপনারা বিজয়ী হয়েছে, বিএনপি বিজয়ী হয়েছে। না না, এইটা বললে কিন্তু এইটা সে বলতে পারে যে জনগণ বিজয় অর্জন করেছে। বিএনপি দাবি করেছে তাদের রাজনৈতিক, তাদের নাগরিক অধিকার তারাও দাবি করেছে, নির্বাচন সবাই দাবি করেছে। এইটাকে এইভাবে সেগমেন্ট করলে আসলে 24-এর গণ অভ্যুত্থানের প্রতি অবিচার করা হবে। এখন যেটা বক্তব্য সেটা হলো যে এই ডক্টর ইউনূস সরকার, সে কিন্তু উত্তরাধিকার সূত্রে একটা ডিভাস্টেড ইকোনমিক পেয়েছিল, একটা বিধ্বস্ত অর্থনীতি পেয়েছিল। তারপরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত নেই বললেই
চলে। সে যখন আসলো ক্ষমতায় তখন ল অ্যান্ড অর্ডার একদম বাজে ছিল, কিন্তু এর সাথে ল এনফোর্সিং যে এজেন্সিটা ছিল, সে এজেন্সিটা ছিল কিন্তু পতিত মাফিয়ার দোসরেরা ছিল। তারপরে অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল সেটাও ছিল কিন্তু ফ্যাসিস্টের কিছু দালাল এবং দোসর। এরপরে যে নতুন একটা সরকার আসলে একটা স্থাবক শ্রেণী তৈরি হয়, যে সরকারকে প্যাম্পারিং করার একটা শ্রেণী তৈরি হয়, এবং এই স্থাবক শ্রেণী বা এই সাইকোফ্যান্টরা কিন্তু হাসিনার যুগেও হাসিনার সাইকোফ্যান্সি করেছে, আবার এই যুগে এসেও তারা এই সরকারের সাইকোফ্যান্সি করছে। অর্থাৎ এরকম একটা টার্মোইল সিচুয়েশনে, একটা ফ্র্যাজাইল কন্ডিশনে সরকারকে আপনি মার্ক দেবেন কিভাবে? সরকার সামনে যে পরীক্ষাটা, যে পরীক্ষার প্রশ্নগুলো আমি বললাম, এর উত্তর দেওয়া তো খুবই কঠিন সরকারের জন্য। সেই উত্তরটা সরকার দিল এমনভাবে যে আমি বলি, আমি শেষ করি, নির্বাচনটা উনি বলেছেন ঐতিহাসিক, আমি সেইটা ওই পর্যন্ত আসিনি। আমি একটু, আপনি বলছেন যে সরকারের সফলতা ব্যর্থতা, তাই বলছে, প্রাপ্তি প্রত্যাশা এগুলো বলছেন। তো এখন সরকার এরকম একটা প্রশ্নের উত্তর দিল যে আমরা দেখলাম যে যেখানে ডেমোক্রেসি আপনার উত্থান হবে, যেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, সেখানে মবক্রেসি অর্থাৎ মাস্তানতন্ত্র তৈরি হলো। ইচ্ছা মতো ওই যে মব ভায়োলেন্স, মবক্রেসি যেটাকে বলে, মাস্তানতন্ত্র গণতন্ত্রের বদলে। এটা সরকারের সবচেয়ে বড় বিফলতা, সবচেয়ে বিফলতা। যতই তার সামনে কঠিন চ্যালেঞ্জ থাকুক, ওই যে বললাম ডিভাস্টেড ইকোনমিক্স, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট, এবং তাদের এজেন্সির লোকজন আওয়ামী লীগের অ্যাডমিনিস্ট্রেশনের সপ্তাহে স্থাবক শ্রেণী, তারপরেও সরকারের সবচেয়ে বড় বিফলতা হলো তিনি ডেমোক্রেসির বদলে মবক্রেসির উত্থান করেছেন। এখন হলো মূল চ্যালেঞ্জ সরকারের সামনে, যে তিনি যেটা বলেছেন যে ঐতিহাসিক নির্বাচন তিনি সম্পন্ন করবেন। ঐতিহাসিক নির্বাচন বলতে তো বোঝায় ইতিহাসে যে নির্বাচনের কথা লেখা থাকবে, ইতিহাসে তো নিকৃষ্ট নির্বাচনের কথাও লেখা থাকে, আবার প্রকৃষ্ট নির্বাচনের কথাও লেখা থাকে। নতুন ইতিহাস মানে কি, যে নির্বাচনটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হতে হবে। এই ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হওয়ার জন্য তিনি যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং ক্ষমতা হস্তান্তর ডেমোক্রেটিক উপায়ে করতে পারে, এই জিনিসটা তখন আমরা বুঝবো যে এই সরকার আসলে একটি সফলতা। বিএনপি কতটা প্রস্তুত? আমরা যতটুকু জানি বিএনপির কিসের প্রস্তুত? নির্বাচনের জন্য। বিএনপি আপনার নির্বাচন মুখের রাজনৈতিক দল। আমাদের ইতিহাস হলো 50 বছর, আমাদের দলের 50 বছরের কম হবে আমাদের প্রতিষ্ঠা। আমরা এই 50 বছরের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বেড়ে উঠেছি, এবং নির্বাচন চাওয়ার জন্যই তো আমরা, একটা সঠিক নির্বাচন চাওয়ার জন্যই তো আমরা 17 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। অর্থাৎ আমাদের একটা রাজনৈতিক দল তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে নির্বাচনের প্রস্তুতি থাকে। এইখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট যেটা বলা উচিত, যে দেখবেন যে এই সরকার যখন ক্ষমতা এলো 8ই আগস্ট, তখন অনেক লোক, স্থাবক শ্রেণী এবং সরকারের উপদেষ্টাদের মধ্যেও অনেকে বলা শুরু করলো যে আমরা শেখ হাসিনার যে আমিডামির নির্বাচনে 4.5 বছর বাকি আছে, আমরা এই পূর্ণ মেয়াদ পালন করব। অনেক রাজনৈতিক সংগঠন বলা শুরু করলো যে সরকারকে পূর্ণ মেয়াদ দেওয়া উচিত, অন্তত সংস্কার প্রক্রিয়া শেষ না করে, বিচার একদম শেষ করে, না আমি বলছি, আমি বলি আমার কথাটা বলি, শেষ না করে এটা করা উচিত না। তখন বিএনপি কিন্তু সবসময় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন করেছে, কেন আপনি দ্রুত নির্বাচন দিবেন না, কেন সংস্কার আপনি শেষ করবেন না। বারবার আমরা চ্যালেঞ্জ করেছি এবং প্রশ্ন অব্যাহত রেখেছি। আমাদের এই চ্যালেঞ্জ এবং প্রশ্নের ফলে জনগণ অনেকে কিন্তু আমাদের উপরে বিক্ষুব্ধ হয়েছিল। অনেক রাজনৈতিক দলও আমাদের বলতো যে আমরা শুধু নির্বাচন চাই, নির্বাচন চাই, এবং এই জন্য তারা জনগণ হতাশ, অনেক কথা বলছে না। কিন্তু আপনি দেখবেন এই সরকার যখনই নির্বাচনের ডেটটা ঘোষণা করলো, তখন যারা এতদিন সরকারকে প্যাম্পারিং সাইকোফ্যান্সি করতো তারা দেখি হতাশ, আর বিএনপি সাধুবাদ। তার মানে পুরো উল্টা চিত্র আপনি দেখলেন, পুরো উল্টা চিত্র। এই জন্য আমি বলছি যে যদি আমরা যারা অভ্যুত্থানের শক্তি, তারা যদি ঐক্য, একটা বৃহৎ ঐক্য গড়ে তুলতে পারি, অন্তত গণতন্ত্রের প্রশ্নে, এবং ফ্যাসিবাদ যাতে মাথা চাড়া নিতে পারে সেই প্রশ্নে, এবং নির্বাচনটা যে ফেয়ার এবং
ক্রেডিবল হবে, সেই প্রশ্নে যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত আগামী থাকবে। নির্বাচন পর্যন্ত, নির্বাচন পরিচালনা পর্যন্ত বিএনপির মধ্যে ঐক্য থাকবে কিনা, বা বিএনপির মধ্যে তো ঐক্য থাকবে অন্য দলের সাথে। বিএনপির নেতাদের মধ্যে ঐক্যের কথা আজকে তারেক রহমান বলেছেন, আমি একটু যাই সেটা আলাপ করি। রাশেদ খান, আজকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে। আপনি কতটুকু মনে করেন যে 40,000 বডি ক্যামেরা পুলিশকে দিলে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে? কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? জি, আমি সেই প্রসঙ্গে আসবো। তার আগে সরকারের যে সফলতা বলছিলাম, একটা বলা হলো যে নির্বাচনের একটি তারা টাইম ফ্রেম ঘোষণা করেছে, এবং দ্বিতীয়ত সংস্কারের ব্যাপারে মোটামুটি ঐক্যমতে আসা গেছে, যেটি আসলে আমরা অনেকে প্রত্যাশা করছিলাম যে আরও অনেক সংস্কার হয়তো ঐক্যমতের ভিত্তিতে হবে। তবে যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। বাকিটুকু দলগুলো মানুষের কাছে যাবে যে আমার এজেন্ডা এটা, তোমরা যদি আমাকে ক্ষমতায় আনো তাহলে আমি এগুলো বাস্তবায়ন করব। দ্বিতীয়ত হলো একটি একপাক্ষিক ঘোষণাপত্র, মানে এটা সার্বজনীন হলে ভালো হতো। যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান, যেমন কোটা সংস্কার আন্দোলন 2018 সালের, যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি, 24 সালে আবারও কোটা ফিরে আসে, কিন্তু দেখবেন যে এই যে পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নামলো, কিন্তু এই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলন নাই। এমনকি এই 16 বছর বক্তব্য আছে যে বিগত 16 বছরে যারা জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য তাদেরকেও তো জাতীয় বীর হিসেবে ঘোষণা করা দরকার। দেখেন, এই যে 16 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, ভ্যাট বিরোধী আন্দোলন, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, মোদি বিরোধী আন্দোলন, এইগুলো কিন্তু মানুষের মস্তিষ্কে এক ধরনের বিপ্লবের বীজ বপন করেছে। কিন্তু এই আন্দোলনগুলো নাই, কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার আগের ইতিহাস, পরের ইতিহাস, এইগুলো অন্তর্ভুক্ত করেছে। কিন্তু এর থেকে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা আমাদের আপত্তি নাই, কিন্তু এই যে আপনার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। আমি মনে হয় আমি যদি রাশেদ খান আমরা যে পয়েন্টে চলে আসি যে আসলে 40,000 বডি ক্যামেরা নির্বাচনের জন্য কতটুকু সফলতা বই আনবে, আমি আসবো। আমার কাছে সময় কম, জি, যেহেতু আমরা একটা বিরতি যাব, যদি একটু বলেন। আচ্ছা, তারপরে দেখেন যে এই যে আপনার দলগুলোর মধ্যে আলোচনার পরিবেশ, সবাই কিন্তু বলছে আমাদের মতামতে ভিন্নতা থাকবে, আমাদের দাবি দাওয়ায় ভিন্নতা থাকবে, কিন্তু একে অপরের মুখ দেখা এটা যেন বন্ধ না হয়। এই যে এক টেবিলে বসা, বিএনপি ডাকলে আমরা যাচ্ছি, জামাত ডাকলে অন্য দল ডাকছে, বা বিএনপি সবাইকে যখন ডাকছে তার আহ্বানে সবাই সাড়া দিচ্ছে, বা জামাতের আহ্বানে সাড়া দিচ্ছে, আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, এই যে একসাথে আলোচনা করার একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা সরকার ঐক্যমত কমিশনে বসছে সবাইকে নিয়ে, সেখান থেকে মোটামুটি মানুষের মধ্যে একটা মনস্তত্ত্ব তৈরি হচ্ছে। এটাকেও আমি মনে করি সফলতার একটি অংশ। যেটা একটু বডি ক্যামেরার কথা বলছিলাম, যে আমি কি এটা এখনই বলতে পারি, ছোট্ট করে বলতে। আচ্ছা, হ্যাঁ, বডি ক্যামেরা গুরুত্বপূর্ণ। যদি সরকার মনে করে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য এই বডি ক্যামেরা সরকার সেই ধরনের একটি পরিবেশ তৈরি করতে চাই, সম্ভবপর হয়, তাহলে ভালো, না হলেও সমস্যা নেই। না হলে যে একদম নির্বাচন ফেয়ার হবে না সেটি না, বরং সেনাবাহিনী যদি মাঠে থাকে, তৎপর ভূমিকা রাখে, আমি মনে করি যে অবশ্যই পুলিশ ফাংশন করবে, র্যাব ফাংশন করবে, সেনাবাহিনী ফাংশন করবে, এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এইগুলো করার জন্য অবশ্যই দলগুলোকে সহযোগিতা করতে হবে। এবং নির্বাচন কমিশন এখনো তো সেনাবাহিনী মাঠে আছে, এখন আছে, ঠিক আছে, কিন্তু সেনাবাহিনী আসলে এখনো পর্যন্ত ওইভাবে আপনার যতটা কঠোর হওয়া দরকার ছিল ওইভাবে কঠোর কিন্তু হচ্ছে না। তারা হয়তো মনে করছে আমরা যদি পুলিশের মতন ফাংশন করি, হয়তো পুলিশের মতো আমরা বিতর্কিত হব। তবে আমার কাছে মনে হয় নির্বাচনের সময় তারা ব্যাপক কঠোর ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি যাব, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ। বিরতির পর চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে আলোচনায় আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। একটু বিরতির পর আজিজুল বারী হেলালের কাছে একটু যেতে চাই। আজিজুল বারী হেলাল, নির্বাচনে বেশ ডামাডোল চলছে, নির্বাচনী পরিবেশ সৃষ্টি হচ্ছে মনে কর, যেহেতু আজকে ভোটারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এবং নতুন ভোটার তালিকা এবং বাদ পড়েছেন, এদের বিষয়গুলো আছে। আজকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজশাহী মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় 24-এর আন্দোলনের মূল লক্ষ্য নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এর আগে বিরতি রাশিদ খানের কাছে যাওয়ার আগে আমি বলেছিলাম আপনাদের নির্বাচন আগ মুহূর্তে আপনাদের পর্যন্ত আপনাদের দলের মধ্যে নেতাদের মধ্যে সে ঐক্যকে আমরা দেখতে পাবো কিনা বা ঐক্যে কোনো ফাটল তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান? না, বিএনপি একটা সলিড ডকের মতো আপনার ঐক্যবদ্ধ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। কিন্তু প্রান্তিক পর্যায়ে আপনারা দেখছেন যে অনেক সময় কেন্দ্রীয় সিদ্ধান্ত, যেমন সন্ত্রাস, চাঁদাবাদী, দখলবাদীর কোনো অভিযোগ উঠলে আমরা উপর থেকে যেভাবে নিয়ন্ত্রণ করতাম, তাদেরকে শাস্তির আওতায় আনতাম, আপনারা বলতেন যে তারপরে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এইটা তো একটা, আপনারা বলতেন, আমরা কিন্তু চেষ্টা করতাম, আমরা মানে দেশের মানুষ মানে দেশের মানুষের কথাগুলো আপনাদের তুলে ধরতাম। তখন আমরা সেই লক্ষ্যে বলছি যে আমাদের মধ্যে অন্তত এই ঐক্যটা থাকা উচিত, দলের চেইন অফ কমান্ড সবাই যাতে মেনে চলে। এবং আবার আপনি দেখছেন আমাদের বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে কমিটি, আমাদের যেহেতু ডেমোক্রেটিক ওয়েতে আপনার ভোটের মাধ্যমে কমিটি গঠন হয়, সেই কমিটিতে যারা পাশ করে তারা একরকম ভাবে চিন্তা করে, যারা ফেল করে তারা একরকম ভাবে চিন্তা করে। এই জন্য তারেক রহমান বলছে এই বর্তমানে বাংলাদেশ যে ট্রানজিশনাল সিচুয়েশনের মধ্যে আছে, সেখানে দলের যদি ঐক্য আমরা দেখাবো এবং এই দলের ঐক্যই আগামীতে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আমাদের ঐক্যকে মেরামত করবে। আর আপনি একটা কোশ্চেন করলেন যে নির্বাচনে বডি ক্যামেরা এই সরকার সুষ্ঠুভাবে কিনছে এবং ভোটার লিস্টের, এই সব কিছুই আপনার নির্বাচনের পক্ষের কথা। কিন্তু মনে রাখবেন যে জনগণ এবং রাজনৈতিক নেতাকর্মী যদি মাঠে স্বতঃস্ফূর্তভাবে থাকে, যেটা 91 সালে দেখিয়েছিল জনগণ, 90-এর গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত রাজনৈতিক দল অতন্দ্র প্রহরীর মতো মাঠে ছিল। সুতরাং প্রশাসন বলেন, পুলিশ বলেন, কোনো ইচ্ছা থাকলেও এই নির্বাচন ম্যানিপুলেট করতে পারবে না। এবার আমি দেখলাম সেরকম একটা অবস্থা। আমি একটু রাশেদ খানের কাছে একটু যেতে চাই। রাশেদ খান, এর আগে আপনি বলেছিলেন যে আসলে উপদেষ্টারা বিভিন্ন আওয়ামী ফ্যাসিস্টদের সম্পদ পাহারা দিচ্ছেন। আপনি নিশ্চয়ই জেনেন ঢাবি ছাত্র দলের কমিটিতে একটা কমিটি দেওয়া হয়েছে, 18টা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সেখানে ছাত্রলীগের 60 জনকে তারা কমিটিতে নিয়েছেন এবং 6 জনকে বহিষ্কার, অনেক অভিযোগের প্রেক্ষিতে 6 জনকে বহিষ্কার করেছে। তাহলে কি বিএনপির তো সহযোগী সংগঠন ছাত্রদল, তাহলে কি আমরা কি এভাবে বলবো যে ছাত্রদল ছাত্রলীগকে পুনর্বাসন করবার চেষ্টা করছে? দেখেন, যারা আসলে ছাত্রলীগ করতো, তাদের যারা আসলে ছাত্র দলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল বা বিএনপি আওয়ামী লীগকে প্রোটেকশন দিবে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এটা আসলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করতে চাই না। হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে তারা অন্তর্ভুক্ত হয়েছে এবং ছাত্রদল এরপরে ব্যবস্থা নিয়েছে। তবে এইখানে প্রশ্ন হলো, যারা এই ছাত্রলীগের এদেরকে আসলে সুপারিশ করে অন্তর্ভুক্ত করিয়েছে, এদের বিরুদ্ধে ছাত্র দলকে ব্যবস্থা নিতে হবে, এদের বিরুদ্ধে বিএনপিকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কিন্তু আগামীতে আবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে এবং বিএনপি ছাত্রদল বিতর্কিত হবে। এক, দ্বিতীয়ত দেখেন, এই যে ছাত্রদলের হল কমিটি, এখন ছাত্রদল একটি কমিটি দিয়েছে, দেখেন সেখানে কিন্তু ছাত্রদল যেটি বলছে, বাম সংগঠনগুলো যেটি বলছে যে ছাত্র শিবিরের কমিটি আছে, আবার ছাত্র শিবির কিন্তু অস্বীকার করে নাই। তারা বলছে যে আমাদের আসলে রাজনৈতিক অ্যাক্টিভিজম সেখানে নাই, সেবামূলক কর্মযোগ্য আছে। এখন যদি আসলে ছাত্র রাজনীতি হলগুলো থেকে বিলুপ্ত হয়, তাহলে সব থেকে উপকৃত কে হবে? যে আসলে যেমন শিবিরের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা আসলে মানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যে কোনো পরিবেশে তারা রাজনীতি করতে অভ্যস্ত, কিন্তু ছাত্র দল বলেন, ছাত্র অধিকার পরিষদ বলেন বা অন্যান্য দল বলেন, তারা আবার এই গোপন বা অপ্রকাশ্যের রাজনীতিতে অভ্যস্ত না। তো সেক্ষেত্রে যদি হলের এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে শিবির কিন্তু তার কোনো সমস্যা নাই, সে মোস্ট আসলে বেনিফিশিয়ারি হবে, কিন্তু ছাত্র দল বা অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে তারা প্রতিবাদ করছে। আজকে মিটিং ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমি যতটুকু জানি, তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে হল রাজনীতি নিষিদ্ধ। এর পিছনে অন্যতম কারণ হলো, আমরা দেখেছি, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলে দেখেছি, গণরুম গেস্ট রুমে যে ধরনের নির্যাতন করা হয় এবং এই যে সিট কিন্তু হল প্রশাসন দেয় না, এই সিট আমরা দেখেছি যে ছাত্রলীগ দিত। তো সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা অনেকে ভয় পাচ্ছে যে আবার ছাত্র দল আসার পরে আসলে কি হয়। তো আমার মনে হয় যে একটা জিনিস ভয় পেলেই যে ওইটা বাতিল করে দিতে হবে এরকম না, বরং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার, ছাত্র রাজনীতির পরিবর্তন, সেই জন্য শিক্ষার্থীদের কথা বলা দরকার।
আপনার মনে করেন যে ক্যান্সার হয়েছে তাই বলে কি আপনাকে মেরে ফেল দিবে? আপনাকে তো অপারেশন করাইতে হবে, তাই না? এবং ছাত্রলীগ যা করেছে সেই ভয়ের জায়গা থেকে ছাত্রদল করবে, ছাত্র অধিকার পরিষদ করবে। তা আমার যে মতামত সেটি হলো যে এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া যেতে পারে। তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, অতীত ইতিহাস কি তাই তো বলে? যারাই ছিলেন 53 বছর তারাই তো ছাত্রদের উপর। দেখেন আমি সর্বশেষ বলি বাংলাদেশে আগামীতে কেউ আওয়ামী লীগের মতন ছাত্রলীগের মতো রাজনীতি করতে পারবে না। যদি বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, জামাত বলেন বা ছাত্রদল বলেন, ছাত্র অধিকার পরিষদ বলেন, আওয়ামী স্টাইলে যেই পলিটিক্স করতে যাবে তার অবস্থা হাসিনার মতো হবে। সুতরাং এই কথা বলে লাভ নেই। এখন কিন্তু মানুষ সচেতন। এখন আগামী থেকেও ছাত্রলীগ হয়ে যাবে, আগামী থেকেও আওয়ামী লীগ হয়ে যাবে, তো সস্তা নাকি? এত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমরা এখন যার সাথেই থাকি না কেন, মনে করেন যে বিএনপির সাথে আছি, বিএনপি আওয়ামী লীগের মতন আচরণ শুরু করলো, বা আমরা মনে করেন আওয়ামী লীগের মতন আচরণ শুরু করলাম, আমাদেরকে মানুষ ছুঁড়ে ফেলবে, বিএনপিকে মানুষ ছুঁড়ে ফেলবে। সুতরাং বিএনপি আওয়ামী লীগ হবে আমি এটা বিশ্বাস করি না, হওয়ার কোনো সুযোগই নাই। কারণ হাসিনা আমাদের চোখের সামনে দৃশ্যমান যে হাসিনার কি নির্মম পতন হয়েছে, কিভাবে আওয়ামী লীগের এমপিরা পালিয়েছে, কিভাবে বর্ডার ক্রস করেছে, কিভাবে উবায়দুল কাদেরের মতন মানুষ শিক্ষার্থীদের পা জড়িয়ে ধরে মাপছে, প্রাণ ভিক্ষা নিয়ে পালিয়েছে। সুতরাং আগামীতে আওয়ামী লীগ হওয়ার কোনো সুযোগ নাই, বরং এই রাষ্ট্রে সংস্কার হবে। আগামীতে বিএনপি আসলেও সংস্কার হবে, জামাত আসুক বা গণ অধিকার পরিষদ আসুক, কোন দল আসবে এটা তো আমরা জানি না। বিএনপি তো দাবি করছে না যে আমরা এই ক্ষমতা আসবো, বিএনপি তো দাবি করছে না। সুতরাং যেই ক্ষমতায় আসুক না কেন, জনগণের মতামতের বাইরে গিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ কারণ নাই, মানে ফ্যাসিস্ট হওয়ার তো সুযোগ কারণ নেই। ধন্যবাদ আপনাকে রাশেদ খান। আমি একটু আজিজুল বারী হেলালের কাছে যাই। একই প্রশ্ন আসলে আজিজুল বারী হেলাল ভাই, ছাত্রদল যখন ছাত্র কমিটি দেয়, 18টা কমিটি, আহ্বায়ক কমিটি, তারা কি আসলে কমিটি যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কোনো যাচাই বাছাই না করেই কি কমিটির ঘোষণা করেছে, নাকি তড়িঘড়ি করে করতে গিয়ে এরকম ভুল হয়েছে? কোনো ভুল হয়নি, যা করেছে ছাত্রদল, এটা আমি পরে আলোচনা করব। প্রথম আলোচনা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিভাবে অশ্লীল অসভ্য ভাষায় স্লোগান দেয়। মাস্ট। এইটা আপনার প্রশ্ন তো করলেন না, আপনি ছাত্র দেয়, আমি ওইটা প্রথম কোশ্চেন হওয়া উচিত যে আমরা যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম, আমরা ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম, আমরা এই 53 বছরে কখনো শুনিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম চ ব স দিয়ে এইরকম অসভ্য ভাষায় আপনার শিক্ষক ভিসির সামনে, প্রভিসির সামনে, সেখানে মহিলা শিক্ষার্থীদের সামনে কিভাবে এই স্লোগান দেওয়া হয়। কেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না, কেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ত্যায্য করা হবে না এইরকম শিক্ষার্থীদের? এইটার বিচার প্রথমে হওয়া উচিত। যে এবং দেখেন তাদের এই স্লোগানের পিছনে একটা কারণ ছিল। কারণটা হলো কি, স্লোগানটা দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলকে উদ্দেশ্য করে। দেখেছেন, ছাত্রদল যদি রিয়্যাক্ট করতো তাহলে কি হতো? অবশ্যই সংঘর্ষ হতো। তাহলে ছাত্রদল ক্যাম্পাসে পিসফুল সিচুয়েশন রাখার জন্য কতটা আন্তরিক এবং স্যাক্রিফাইস করলো, আর কারা সন্ত্রাসকে ইনভাইট করলো। এবং এই যদি কনফ্লিক্টটা হতো তাহলে যে ডাকসু নির্বাচনের ঘোষণা করা হয়েছে, যে ডাকসু নির্বাচন হলো ছাত্র রাজনীতির সবচেয়ে মূল সৌন্দর্যের কেন্দ্রভূমি, সেই ডাকসু নির্বাচনটা কি হতে পারতো? সুতরাং এই যে ছাত্র সংগঠনটি গুপ্ত রাজনীতি করে, অপ্রকাশ্যে রাজনীতি করে, তারা প্রকাশ্যে অশ্লীল ভাষায় কথা বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বিকার চেয়ে রয়েছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এরকম অথর্ব প্রশাসন হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দুর্বল প্রশাসন হয়, তাহলে তো ওই যে বলছেন না যে গেস্ট রুম কালচার, এই কালচার তো তখন ছাত্ররা চালাতে সাহস পাবে। কারণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনি দেখেছেন যে একজন ছাত্রী যখন একজন কর্মকর্তার হাতে লাঞ্ছিত হয় তখন সে কর্মকর্তার পক্ষ নেই এবং এই কর্মকর্তাকে ফুল দিয়ে আবার বরণ করে নেই, তিনি তখন দোষারোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে, অথচ দোষটা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, তিনি হ্যান্ডেল করতে পারলেন না। সুতরাং আপনার ওই যে রাশেদ একটু বলে গেল যে এই যে বিশ্ববিদ্যালয়ের হলে সিট বন্টন, এটা কে করে? প্রশাসন করে। প্রশাসন যদি নিজের বিবেক, নিজের চেতনাকে কারো কাছে বন্ধক রাখে, নিজের চেতনাকে, বিবেককে ওই পদটা পাওয়ার জন্য, ভিসি হওয়ার জন্য, প্রভিসি হওয়ার জন্য, প্রক্টর হওয়ার জন্য, প্রভোস্ট হওয়ার জন্য যদি কারো কাছে বিবেক বন্ধক দেন, তাহলে তাদের লোকজন তো আপনার সিট বন্টন করবে। সিট বন্টন তো আপনি করতে পারবেন না। সিট বন্টনের দায়িত্ব আপনার। আপনি সিট বন্টন না করে আপনি ছাত্রদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন,
কত সুন্দর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফার্স্টে এটার জন্য বিচার হওয়া উচিত। এটা তো আমাদের লেজুর বৃত্তির কারণে হচ্ছে। লেজুর বৃত্তি কথাটা বলছেন, এটা আবার আরেকদিকে আওয়ামী লীগের, আমরা দেখেছি আওয়ামী লীগের যারা সমর্থন করত টিচাররা, তারা এই কাজগুলো করতেন, ছাত্রলীগের কথা শুনতেন। ভবিষ্যতে বিএনপি গেলে এই সমস্যা হবে কিনা? এই সমস্যা বিএনপি যদি যা এরকম হয় তাহলে বিএনপির অবস্থা তো ওই হাসিনার মতোই হবে, এটা বলে গেল। সুতরাং আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল হল কমিটি করেছে, এটা শিবিরের গাত্রদাহ কেন? মানে যারা রাজনীতি, যারা আন্দোলন করেছে সবগুলো শিবির, ওই যে গালিগ্লাস গুলো স্লোগান দিল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির পরে যারা রাত্রেবেলা মিছিল করলো, সব শিবির না? সব মানে সব শিবির। তো কি বিএনপি নাকি? বিএনপি তো বলছে না কথা। তো বিএনপি, আমি বলছি যে শিবিরের এত দাপট হয়ে গেছে কেন? আরে এখন তো তাদেরই যুক্ত, সরকারের একটা শিবিরের দেখলাম পানির ফিল্টার ওরা ভেঙে দিচ্ছে, এটাও তো দেখলাম। এইগুলো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন তো ওরা রাজনীতি ওইভাবে করতে পারেনি, সম্ভব ছিল না। এখন একটু সুযোগ পেয়ে, সরকারি সুযোগ সুবিধা পায়, এমন বেশি করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নাকি বন্ধ হয়ে যাবে, মানে হলের ছাত্র রাজনীতি বন্ধ করবে। এটা কোন ধরনের, কোন বেকুব টাইপের কথা যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, হলে নাকি ছাত্র রাজনীতি থাকবে না। কারণ হিসেবে কি বলছে যে গেস্ট রুম কালচার, গত 17 বছরে কি হয়েছে। আরে ভাই, গত 17 বছরে বাংলাদেশের জাতীয় রাজনীতিকে হাসিনা যে অবস্থায় ফেলেছে, তার জন্য কি আপনি জাতীয় রাজনীতি বন্ধ করে দেবেন? তাহলে হলের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কেন? ছাত্র রাজনীতি যদি তো আমাদের প্রয়োজন রয়েছে, তাই না? ছাত্র রাজনীতির তর্ক বিতর্ক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ছাত্র রাজনীতির, বাংলাদেশের ছাত্র রাজনীতির যে অবদান, বিশেষ করে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল পলিটিক্স, এই পলিটিক্সের প্রেক্ষাপট রচিত হয়েছে ছাত্র রাজনীতির উপর। পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এই নিয়ম না, একমাত্র দেশ বাংলাদেশ যেখানে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট, বয়ান তৈরি হয় ছাত্র নেতাদের রাজনীতির উপর। এই রাজনীতি কলুষিত করেছে ছাত্ররাই, এই রাজনীতি কলুষিত করেছে ছাত্ররা, এই কথা বললে আপনি ভুল বলবেন। বিগত 16 বছর তো তাই দেখলাম। না, এই বিগত 16 বছর কেন, আপনি স্বাধীনতার পর থেকেই ছাত্র রাজনীতিতে ক্রিমিনালাইজেশন বা দুর্বৃত্তায়ন, এইখান থেকে মানুষের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির উপরে। এবং 71-এর স্বাধীনতার পরে যে ক্রিমিনালাইজেশন অফ স্টুডেন্ট পলিটিক্স, আমরা সেই সমস্ত ইতিহাস বলতে গেলে এখন অনেক দূরে যেতে হবে। এবং এই লিগেসিটা আমরা এখনো ছাড়তে পারিনি। তবে যেহেতু 24-এর গণ অভ্যুত্থানের একটা নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে, যে জন্য আমি দৃঢ় বিশ্বাস এই লিগেসি, ছাত্ররা যে ক্রিমিনালাইজেশন লিগেসি আর থাকবে না। তবে কেউ যদি আপনি আবার ক্যাম্পাসে চেষ্টা করে, আপনি দেখেন গতকাল শিবির যেটি করলো, যে এই যে একটা গন্ডগোলকে ইনভাইট করলো অশ্লীল, মানে নোংরা ভাষা বলে, তাহলে আপনি ক্যাম্পাসকে আবারও সেই ক্রিমিনালাইজেশন করলেন, যেভাবে 71-এ ছাত্রলীগ করেছিল, এখন আপনি আবার সেই ক্রিমিনালাইজেশন করছেন এবং ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলছেন। এটা কত বড় অসম্ভব একটা ব্যাপার যে একটা ছাত্রকে আপনি শুধু গ্রন্থ কিট করে রাখবেন, একটা ছাত্রকে ম্যাক্সিমাম একাডেমিক বানাবেন। কিন্তু আমরা চাই বিশ্ববিদ্যালয়ে একটা মাল্টি ট্যালেন্ট স্টুডেন্ট তৈরি হবে, একটা মাল্টি ট্যালেন্ট করার একটা ফিল্ড, ওটা একটা এক্সাম্পল তো আছে হেলাল ভাই। আমাদের ছাত্র রাজনীতি বন্ধ, আমাদের বুয়েট যারা মেধাবী, অন্যায় হয়েছে, এটা তো অন্যায় হয়েছে, আওয়ামী লীগের আমলে হয়েছে সেইটা, এটা তো অন্যায় হয়েছে। এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বন্ধ, এটা তো অন্যায়। অথচ দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আপনার প্রথম ভ্যাট বিরোধী আন্দোলন হয় এবং এই কোটা বিরোধী আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপক ভূমিকা ছিল, তাই না? জুলাই আন্দোলন ছিল, তাই সেই জুলাই আন্দোলনটা বলছে, কোটা বিরোধী আন্দোলনটা জুলাই আন্দোলন ছিল। তার মানে কি, একজন ছাত্রের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা থাকে, এটা আপনার ইনবিল্ড থাকে, সেইটাকে আপনি অবহেলা করে বলছেন যে ছাত্র রাজনীতি করা যাবে না। তাহলে একটা ছেলে কিভাবে আপনার এই বিশ্বের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি কি হবে, কি হওয়া উচিত, এইসব বিষয়ে সচেতন হবে কেউ, এবং লিডারশিপ তৈরি, সবচেয়ে বড় হলো যে লিডারশিপ তৈরি হবে কি বাংলাদেশে। লিডারশিপ তৈরি হওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই। আপনার ডাকসু মানে কি, ডাকসু যদি হয় সেক্ষেত্রে কি রাজনীতি লাগছে? তখন তো স্টুডেন্ট প্রতিনিধি থাকছে না। এইটা একটা কোশ্চেন যে আমাদের দেশের ছাত্র সংসদ নির্বাচন হয়, যেহেতু আমাদের ছাত্র রাজনীতির সাথে জাতীয় রাজনীতির একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে ছাত্র রাজনীতির সাথে জাতীয় রাজনীতির। এখন
আমরা ডাকসু থেকে ইন্ডিভিজুয়াল ইলেকশন হয়? আমাদের দেশে কি সেই রেকর্ড? না, আমাদের দেশে হলো রাজনৈতিক দলগুলো একটা প্যানেল ঘোষণা করে, মানে রাজনৈতিক একটা প্যানেল ঘোষণা করে, সেই প্যানেল ঘোষণা করে আর একটি সংগঠন প্যানেল ঘোষণা করে, তারপরে এদের মধ্যে মিক্সড প্যানেলে জয়লাভ করে, কখনো এককভাবে জয়লাভ করে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে হলে কোনো প্যানেল থাকবে না। কেন হলে প্যানেল থাকবে না কেন? আপনার আচ্ছা, যদি হেলাল ভাই আমি একটু প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর কি আপনি দেবেন কিনা, যে ছাত্রদল কমিটি দেওয়ার সময় আসলে যাচাই বাছাই না করে কি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অন্তর্ভুক্ত করেছে? এই প্রশ্নটা ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা লাগবে কেন আমাদের? আপনি যে অভিযোগগুলো তুলছেন, 6 জন তো বহিষ্কারই করেছে। হ্যাঁ, আমি বলছি সেটা আমাদের একটা বড় সংগঠন, এখানে আপনার আমাদের নিজেদের নেতাকর্মীকে আমার জায়গা দিতে পারে না। অন্য সংগঠন থেকে আনতে গেলে তো একটু রিয়াকশন হবেই। সেই রিয়াকশনটা হয়েছে, 6 জন বহিষ্কার হয়েছে, তাই না? বহিষ্কার হয়েছে না? এখন আপনি দেখেন যে অন্য অন্য ছাত্র সংগঠনগুলো এরা তাদের কমিটিগুলো প্রকাশ করে না, তাদের ভিতরে কি রয়ে গেছে। যখনই আপনি বলবেন যে ওই ছেলেটা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমাদের বিরুদ্ধচারণ করেছে, তখন আপনি যে ও তো আমার কর্মী, ও কিভাবে জুলাইয়ের কর্মী, জুলাই বিরুদ্ধচারণ হয়। এই যে গুপ্তের এই সমস্যা একটা। আবার আমি দেখলাম যে এবং এরা কিন্তু এই ছাত্রলীগকে বিভিন্নভাবে পুনর্বাসন করছে তাদের দল ভারী করবার জন্য। এটা যদি কেউ আপনার ইনভেস্টিগেটিং জার্নালিজম করে তাহলে সে বুঝতে পারবে। একটা প্রশ্ন দিয়ে হেলাল ভাই, তাহলে এই প্রশ্নের উত্তর মোটামুটি পেয়ে গেছি। একটু যদি আপনারা দেখেছেন 5 থেকে 3 দিন শিবিরের একটা প্রোগ্রাম হয়েছে ঢাকা ভার্সিটিতে, সেখানে দেখলাম মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত নেতাদের ছবি প্রদর্শন করা হয়েছে। সেখানে সালাউদ্দিন, আপনাদের বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও আমরা দেখেছি। কিন্তু তারা শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে সালাউদ্দিন কাদেরের ছেলে হুমায়ুন কাদের চৌধুরী, এই জন্য তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন, কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জানিয়েছে। আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী কি শিবিরের নেতা? না, অবশ্যই না। জামাতের নেতা? অবশ্যই না। তো ওরা ওই ছবি ওদের তুলতে বলছে কে? ওরা তো বিচারিক হত্যাকাণ্ড বলছে ওদের সবাইকে, বিচারিক হত্যাকাণ্ডে যারা শিকার তাদের ছবি তুলেছেন। তো সেটা আমাদের নেতার ছবিটা আমাদের দলের সাথে আলোচনা করে নেওয়া উচিত ছিল, তাই না? আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে মানবতা বিরোধী অপরাধের যায় দণ্ডিত যে বিষয়টা, এদের এই ছবিগুলো টানাইলেই কি আপনার বিচারের আপনার ন্যায় বিচার পেয়ে গেল না? সে লোকগুলোকে আবার ফিরিয়ে আনা গেল দুনিয়ারে। এইটা হলো কি ইসলামী ছাত্র শিবিরে আমি দেখেছি ওরা পলিটিক্সটা একটা হুজুগে পলিটিক্সটা করে। আপনি দেখবেন জামাতের পলিটিক্সটা আমাদের হুজুগ পলিটিক্স মনে হয়। দেখবেন যে আমরা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমাদের পূর্বপুরুষরা 47 সালে, তখন কিন্তু এই জামাত ইসলাম ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বাইরে ছিল। এবং আমরা যখন পাকিস্তান আন্দোলন করি, যে পাকিস্তান প্রতিষ্ঠা করতে হবে, তখন কিন্তু পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল এই জামাত ইসলাম। আবার দেখেন বাংলাদেশ আন্দোলন যখন করি, ঠিকই দেখলেন জামাত ইসলাম বাংলাদেশ আন্দোলনের বিরুদ্ধে করো। আবার দেখবেন এরশাদ বিরোধী আন্দোলন যখন আমরা করি, তখন সে এরশাদের সাথে চলে গেল 86 নির্বাচন, তাই না? 91 সালে আমাদের সাথে গেল, মানে আমাদের সাথে আমরা একসাথে সরকার গঠন করেছিলাম। আমাদের 148টা সিট ছিল, তাদের না হলে তখন হ্যাং পার্লামেন্ট হতো, হয়তো অন্য দলের সাথে করতে পারতাম। তারপরে দেখবেন তারা আবার ওই যেই যাকে সরকার তার বিরোধিতা করে আবার আওয়ামী লীগের সাথে আন্দোলন করলো। আপনাদের জামাতের রাজনীতি এই যে দেখেন না, আবার বিএনপি বলে আবার 2001 সালে আবার জোট করলেন। আবার দেখেন 2018 সালে আমাদের ঘাড়ে উঠছিল ওই যখন জানেন ওদের দাঁড়িপাল্লা মার্কা কেটে গেল, তখন আপনি দেখেন না। তার মানে কি আপনারা সুযোগ দিয়েছেন তো তাদের রাজনৈতিক? আমি বললাম নির্বাচনে বিভিন্ন রকম অ্যালায়েন্স তৈরি হয়, জোট গঠন হয়, এইগুলো কি বৈধ হিসাবে ধরে নিতে হবে। কারণ অ্যালায়েন্স গঠন হয়, জোট গঠন হয়। আমি না করলে আপনি করতেন, আওয়ামী লীগ করতে যুগপথ করেছে। এই জন্য বলতে জামাত দেখবেন অল টাইম একটা উল্টা পথে নৌকা পাওয়ার চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা এত, তাহলে বিএনপি আওয়ামী লীগকে ব্যবহার করে কেন? সুবিধা মতো পেলে ওদের ব্যবহার করে, আবার সুবিধা মতো না হলে আবার যদি ব্যবহার হতে চান, কে রাজনীতিতে সবাইকে ব্যবহার করবে। কেউ যদি ব্যবহার হতে চান, আপনি ইন্ডিপেন্ডেন্ট দল হিসেবে গড়ে না তোলেন, যেমন এই বর্তমানে এনসিপি আমি দেখলাম, আমার অনেক আশা এবং আকাঙ্ক্ষা ছিল যে এনসিপি একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে যে পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হয়েছে এখন আওয়ামী লীগের বিদায়ের ফলে, সেই জায়গাটা তারা নিতে পারত। কিন্তু আমি দেখলাম অত দুঃখের সাথে তারা ওই জামাতের সাথে
একটা ভাবশিষ্যে পরিণত হয়ে গেল। এইটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই খারাপ হবে, 24-এর গণ অভ্যুত্থানের জন্য খারাপ হবে। যে রাজনৈতিক ভ্যাকুমটা তৈরি হয়েছিল, সেই ভ্যাকুমটা যদি এনসিপি ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারত। এখনই যদি ক্ষমতায় যাওয়ার লোভ এবং লালসা তাদের পেয়ে থাকে, লোভ লালসা তাদের তাদের এটার কারণ হলো কি জন্য, যে নির্বাচনটাকে যদি আনসার্টেনিটি করা যায়, ওই যে বলছে না নির্বাচনে যাব না, নির্বাচনে করব না। আপনি দেখেন যদি এই নির্বাচনে অংশ কেউ না নেই, তাহলে 24-এর গণ অভ্যুত্থানের সাথে একটা বেইনসাফি কাজ করা হবে না? বেইনসাফি হবে না বলেন? 24-এর গণ অভ্যুত্থান বেহাত হয়ে যাবে এবং আমরা যার বিরুদ্ধে অভ্যুত্থানটা করলাম তার পক্ষেই আপনি চলে গেলেন। তাহলে ধন্যবাদ হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আলোচনা চলছিল, আলোচনা ছিল অন্তর্বর্তী সরকারের 1 বছর, ছিল আলোচনার বিষয় সমসাময়িক বিষয় নিয়েও। আজিজুল বারী হেলাল, তথ্য বিষয় সম্পাদক বিএনপি, রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, দুজনকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এতক্ষণ আলোচনা করবার জন্য। দর্শক, আপনারা আপনাদের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেলের সংলাপ অনুষ্ঠান আগামীকাল একই দিনে একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।